আজকে ধারাবাহিক বৃষ্টি এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে দাঁড়িয়ে বাম ছাত্র যুব মহিলা সংগঠনগুলোর ডাকে কলকাতার ধর্মতলায় যে ব্যাপক বিপুল এবং বিশাল সমাবেশ হলো, সবাই বৃষ্টিতে স্নাত। আমি যারা অংশগ্রহণ করলো, যারা সংগঠক, যারা এদের সঙ্গে আরজিকর নির্যাতিতার যারা অপরাধী তাদের বিচারের জন্য শুধু দিন গুনছেন না, প্রতিবাদে সামিল হয়েছেন, দাবি করছেন, তাদের সবার সঙ্গে আমার সংহতি জানাচ্ছি। আমরা দেখছি যারা প্রতিবাদ করছে সেটাদের প্রতিবাদ সংগঠিত না হয় তার জন্য নানান কায়দা কারণে হচ্ছে। আজকের এই সমাবেশের জন্য কাল রাত্রে আগে থেকেই হঠাৎ করে, আমার মনে হয় আগে যখন সিআরপিসি ছিল তখন এত ধারা প্রয়োগ হতো না, যখন থেকে ন্যায় সংহিতা চালু হয়েছে তখন থেকে যারা অন্যায় করে সেই অন্যায়কে পাহারাদার আর ন্যায় যারা চাইছে, বিচার যারা চাইছে তাদেরকে বাধা তৈরি করার জন্য ক্রমাগত রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ বিশেষত বাধা সৃষ্টি করছে। সেই বাইপাসে যখন তিনটি বড় ক্লাবের সমর্থক, ফ্যান, ক্রীড়ামোদী মানুষ, ফুটবলপ্রেমী মানুষ যখন প্রতিবাদ করছিলেন আরজি করে বিচার চাইবার জন্য, তখন দেখেছিলাম পুলিশ থেকে এরকম মিথ্যা ন্যারেটিভ যে আশঙ্কা করা হচ্ছে হাঙ্গামা হবে, বোমা, বন্দুক, পিস্তল হবে। কালকেও পুলিশ কমিশনারের তরফ থেকে একটা সদ্য একজন গিয়েছেন, আরেকজন এসছেন, কিন্তু ওই পুরনো স্টাইল এখনও রেখেছে। নির্দেশ করে কলকাতার মধ্যাঞ্চল বিশেষত, আমার জানি না সিএসসির সঙ্গে রাজ্য সরকার এবং পুলিশের কী ব্যবস্থাপনা আছে। ভিক্টোরিয়া হাউসকে প্রোটেক্ট করতে হবে। আর ওদিকে ভিক্টোরিয়া হাউসে সিএসসিতে আমরা দেখছি কীভাবে তৃণমূলী থ্রেট কালচার চলছে। সুতরাং পুলিশের ভয় আজকের এই সমাবেশ ছাত্র যুব মহিলাদের, বামপন্থীদের যাতে ভিক্টোরিয়া হাউসের দিকে না চলে যায়। আজকের রানীর ওইটা হচ্ছে বিশেষ নিকটস্থল। একদিকে মানুষের ত্রাহিতেই রব, বিদ্যুতের মাসুল নিয়ে, বিদ্যুৎ নিয়ে, অন্যদিকে ওখানে ট্রেড ইউনিয়ন করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। আরজি করে প্রতিবাদে যারা সামিল হয়েছে কর্মচারী, আধিকারিক, তাদেরকে তারা থ্রেট করছে। আর অন্যদিকে পুলিশ বলছে ওইদিকে সমাবেশ যাতে না যায়। একটা সমাবেশ ছিল জাতীয় কংগ্রেসের ধর্না, তার উপর দাঁড়িয়ে জোর করে ওইখানেই করতে হবে। জানি না কী উদ্দেশ্যে, যে কি বামেদের সঙ্গে যাতে কংগ্রেসের একটা বিরোধ বাঁধে না, কি উদ্দেশ্যটা কী। তা সত্ত্বেও পুলিশের শত বাধা সত্ত্বেও মীনাক্ষী মুখার্জিদেরকে সকালে হাইকোর্টে যেতে হয়েছে এবং কালকে শুনানি আছে। এরকম যত্রতত্র প্রতিবাদকে আটকানো যাবে না। তারপরে ওখানকার মানুষকে আমি বলবো সহযোগিতা করবো, যারা ধর্না চলছিল তারা সহযোগিতা করেছেন এবং তাদের কর্মসূচি চলছে, এই কর্মসূচি হয়েছে। কিন্তু ক্রমাগত বাধা দিয়েছে মিছিল, মঞ্চ, সভা, মাইক, পুলিশ সবসময় তাকে যেন নির্দেশ দেওয়া হয়েছিল সমাবেশটাকে বানচাল করা যায়। এটা শুধু প্রকাশ্য সমাবেশ করতে ইচ্ছা তা নয়, যখন হল ভাড়া নেওয়া হচ্ছে, সরকারের হোক, মিউনিসিপ্যালিটির হোক, পুরসভার হোক। বর্ধমান থেকে কলকাতা আমরা দেখছি প্রতিবাদী স্বর যাতে সোচ্চারে না উচ্চারিত হয় তার জন্য হল দেওয়া যাবে না। তাহলে এদিকে হল দেবে না, নাটক করতে দেবে না, গান করতে দেবে না, স্লোগান তুলতে দেবে না, মিছিল করতে দেবে না, তাতে কি প্রতিবাদ আটকাবে? আর এখন তো দেখলাম পূজা মণ্ডপে যারা সব ওই তৃণমূলী ওস্তাদ আছে, পুলিশ কমিশনারকে দিয়ে বলেছে এতে পূজা প্যান্ডেলের ধারে কাছে যদি কোনো স্লোগান না হয়, আর পুলিশ বলেছে দেখব। এটা একটা ঠিকই দুর্গাপুজো যখন হবে, শারদোৎসব হবে, তার মমতা ব্যানার্জি উৎসবে ফিরতে বলেছেন, কিন্তু আদতে একটা অঘোষিত জরুরি অবস্থা করার চেষ্টা করা হচ্ছে। সংবাদ মাধ্যমের ওপরেও বিশেষত যারা ছোট, মাঝারি, বড়দেরকে তো বিজ্ঞাপনে ভরিয়ে দিচ্ছেন। পোর্টাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ এজেন্সিস, তাদের উপর ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আর কিছু ভেটারেন সাংবাদিকদেরকে নিয়োগ করা হচ্ছে নামে বেনামে আইপ্যাকের হয়ে, তৃণমূলের হয়ে মেসেজ পুশ করার জন্য। যেরকম বিজেপির ক্ষেত্রে দেখেছি গোটা দেশে এটা করেছিল, কিন্তু এটা ভালো, যত এটা করে পোষ্য, সরকারি পোষ্য মেসেজ পুষার তৈরি হয়,
তত বেশি আবার অনেক সাংবাদিক, অনেক ভেটারেন্স, অনেক ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড আমরা গোটা দেশে দেখেছি তারা কীভাবে এই আরএসএসের যে ন্যারেটিভ তার বিরুদ্ধে মুখ খুলেছেন এবং লেখনী ধরেছেন। আমাদের রাজ্যেও তাই হচ্ছে। আমি তাদেরকে স্বাগত জানাবো। স্বাধীনভাবে মানুষের কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। থ্রেট কালচারের বিরুদ্ধে পুলিশ আগে তো ব্যবস্থা নেয়নি, এমনকি আপনারা দেখেছেন 10 তারিখে ঘটনার পরের দিন আর্জি করে এই যে বাইরের লোকজনকে ঢুকতে দেওয়া হবে না বলে এই মস্তান বাহিনী তারা মাথা পাঠিয়েছে ওখানকার প্রাক্তন চিকিৎসক শিক্ষককে। বাই নেম এফআইআর হয়েছে আশিস পান্ডের নামে, একজন ডাক্তার করেছেন, মেডিকেল সার্টিফিকেট ওই আরজিকর হাসপাতালে তৈরি হয়েছে। আজ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 14 তারিখে রাত্রে যারা ভাঙচুর করেছে তাদের আমরা নাম, ধাম, ছবি সব প্রকাশ করেছি। মুখ্যমন্ত্রী মিথ্যা বলেছিলেন 15 তারিখ সকালে, যেটা হচ্ছে ফেক। তো কলকাতা পুলিশ এখনও পর্যন্ত সেই সমস্ত অপরাধীদের ধরেনি, বরঞ্চ সাধারণ কিছু লোকজনকে, বাম কিছু কর্মীদেরকে তারা ধরপাকড় করার নামে বাড়ি বাড়ি গেছেন, ধরেছেন বা ডেকেছেন বা নোটিশ দিচ্ছেন। তাহলে অপরাধীদের না ধরে প্রতিবাদী মানুষের উপর যে আক্রমণ হচ্ছে, আমরা সেটাকে প্রতিবাদের সঙ্গে সঙ্গে সেগুলোকে প্রতিহত করার ডাক দিচ্ছি। যে এই সমস্ত অপচেষ্টা পুলিশ এবং তৃণমূল এবং মস্তান আর হুমকি, মানে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই যে হুমকি দায়িত্ব চলছে তার বিরুদ্ধে মানুষ নামবেন। এর সঙ্গে দাঁড়িয়ে আপনারা দেখেছেন এই সুযোগে ট্রাম কলকাতায় তুলে দেওয়ার মিথ্যাচার করেছে। পরপর 3টে সাকসেসিভ ট্রান্সপোর্ট মিনিস্টার তৃণমূলে তারা বলেছে ট্রাম উঠবে না, ট্রাম চলবে, আরও সাজিয়ে গুজিয়ে চলবে, আরও মডার্নাইজেশন হবে, আরও নতুন কিছু আসবে। আর তারপর দেখা গেল ট্রামের তার চুরি করে বিক্রি করে দিয়েছে, ট্রামের ডিপোগুলোকে বেচে দিচ্ছে, ট্রামের কোচগুলোকে সমস্ত ভাগাড়ের মতো তৈরি করে ভেঙে চুরে চোরাই মাল হিসেবে বিক্রি করে দিচ্ছে। এই যে দুষ্কৃতি এবং দুর্নীতির পরিবহন দপ্তরে যা চালু হয়েছে তার একটা প্রকাশ আমরা দেখছি, যে কীভাবে ট্রাম ডিপোগুলোকে রিয়েল এস্টেট করে দেখছে আর গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়ছে। যেমন লোকাল ট্রেন, সাধারণ ট্রেন, যেমন দাঁড়িয়ে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিত্যযাত্রী যেগুলো ব্যবহার করেন তার যেমন চূড়ান্ত অব্যবস্থা হচ্ছে গোটা দেশে, আমাদের রাজ্যে সরকারি বাসের ব্যবস্থা তাই হয়েছে। ট্রামকে তুলে দিচ্ছে। আর এমনিও যানবাহনে কোনো নিয়ন্ত্রণ নেই, ভাড়ার কোনো নিয়ন্ত্রণ নেই। মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন একটা ডিপেন্ডেবল, সেফ, অ্যাফোর্ডেবল, যাতে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেম থাকে একটা আধুনিক শহরে, সেটাকে এই সরকার তছনছ করছে। আর যারা বিরোধী দল সাজে, সেই বিরোধী দলের নেতাও কিছু বলছেন না, কারণ তিনি পরিবহন মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের। কারণ কেন্দ্র সরকারেরই পরিকল্পনা সরকারি নিয়ন্ত্রণাধীন যে গণপরিবহন ব্যবস্থা আছে তাকে ভেঙে ফেলতে হবে, ডিসম্যান্টেল করতে হবে। আর এখানে একটা নৈরাজ্য তৈরি হবে যে আমরা প্রতিদিন দেখছি, যেখানে আরও বেশি শহর পলিউটেড হচ্ছে, আরও বেশি কনজেস্টেড হচ্ছে, আরও বেশি মানুষের যে দৈনন্দিন যাতায়াত সেটা দুর্বিষহ হয়ে উঠছে। এর বিরুদ্ধে নাগরিক সমাজ প্রতিবাদ করছেন, যারা ট্রাম ব্যবহার করেন তারা প্রতিবাদ করছেন, আমরা তাদের সঙ্গে থাকব। আগামী 3 তারিখে 3রা অক্টোবর আমাদের পার্টি সিপিআইএমের রাজ্য কমিটির ডাকে আমরা আমাদের প্রয়াত সাধারণ সম্পাদক সিপিআইএমের কমরেড সীতারাম ইয়েচুরি তার স্মরণ সভা করব কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে 3 তারিখে বিকেল 5টায়। আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য, ভেটারেন লিডার কমরেড প্রকাশ কারাত তিনি আসবেন, ওই সভায় উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন আগামী 3 তারিখ বিকেল 5টায়। এছাড়াও এই আন্দোলন সংগ্রাম আরজি করে ন্যায়ের দাবিতে, বিচারের দাবিতে, অপরাধীদের শাস্তির দাবিতে এবং দ্রুত নির্ভরযোগ্য যাতে তদন্ত হয় এবং সমস্ত অপরাধী, এই দুর্নীতি, দুষ্কৃতি, যে স্বাস্থ্য কেন্দ্র থেকে আরম্ভ করে হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলো, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবনকে যেভাবে গ্রাস করেছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে এবং এই দুর্নীতিতন্ত্রকে ডিসম্যান্টেল করা এবং স্বাস্থ্যক্ষেত্রের
লড়াইয়ে যেরকম চিকিৎসকরা সামিল হয়েছেন, যেভাবে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন, যেভাবে সরকারি এবং বেসরকারি চিকিৎসকরা মিলে লড়াই করছেন, যেভাবে মেডিকেল কাউন্সিল, স্টেটের WB মেডিকেল কাউন্সিল, যেভাবে IMA এবং যেভাবে স্বাস্থ্য দপ্তরকে সাফাই করার দাবি জানিয়েছেন, মেডিকেল কলেজগুলোতে রোগী কল্যাণ সমিতির নাম করে বিজেপি তৃণমূলের যে লুটতন্ত্র ছিল নেতাদের, বখরা ভাগের টেন্ডার থেকে আরম্ভ করে সাপ্লাই, ওষুধ ভেজাল থেকে আরম্ভ করে বেড বিক্রি, সেইগুলোর কে নতুন করে ঢেলে সাজানোর দাবিতে, যাতে রুগীদের কল্যাণে, সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে এবং চিকিৎসা কর্মীদের যাতে ওয়ার্ক প্লেসের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থা থাকে, আর ওষুধ, অন্যান্য সরঞ্জাম, যন্ত্রপাতি এবং সরবরাহ যাতে সুনিশ্চিত হয়। কোনো নাটক নয়, কোনো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের মতো মমতার ওই বিজ্ঞাপন নয়, ওই বড় বড় তোরণ নয়। আসলে দাঁড়িয়ে সে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যাতে আবার পুনরুদ্ধার করা যায় দুর্নীতি দুষ্কৃতি চক্রের হাত থেকে, তার জন্য যে লড়াই, তাতে সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবো সামিল হওয়ার জন্য। এরা চেষ্টা করেছেন চিকিৎসকদের সঙ্গে রুগী এবং সাধারণ মানুষের মধ্যে বিরোধ পাকানো। প্রতিদিন এরকম মিথ্যাচার এবং ফলস ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে। যারা থ্রেট কালচার চালাচ্ছিল তারাই হঠাৎ প্রতিবাদী সাজার চেষ্টা করেছিল। এই জন্য তাদের বিরুদ্ধে যে FIR আছে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি, কারণ মানুষ তো নিজের হাতে আইন তুলে নেবেন সেটা ভালো নয়, সেটা পুলিশ প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে এবং সেটা রাজনৈতিক রং না দেখে। বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? এই আবহাওয়ায় যখন আর্যিকরের এই সমস্ত আন্দোলন চলছে, আজকে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করছেন, কি মনে হয় কি কারণে? কারণ কি হতে পারে? উনি তো এরকম প্রশাসনিক বৈঠক করে করে তো এই দুর্নীতি চক্র গড়ে তুলেছেন। BDO, SDO, DM, SP, SDPO, অ্যাডিশনাল SP, তৃণমূলের নেতা মন্ত্রীদের নিয়ে বিরোধী শূন্য রাজনীতি, প্রশাসন কীভাবে চলবে তার পাঠ দিয়েছেন। চমক ধমক করে প্রচার সর্বস্ব নানা রকমের ব্যবস্থা ঘোষণা করেছেন, কিন্তু আদৌ কিছু হয়নি। তো উনি তো আরজি করের ঘটনার পরে তো একদম ওপেন অ্যান্ড শার্ট কেস একজনকে সাজিয়ে দিয়ে বিজ্ঞাপিত করে দিয়েছিলেন যে তাকে ফাঁসি দেওয়া হবে। তারপর বলেছিলেন একটা বিল নিয়ে আসছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে হাসপাতাল চক্রের দুর্নীতি রাজ গড়ে উঠল তার নেতৃত্বে, তার বদান্যতায়, তার পৃষ্ঠপোষকতায়, তার ব্যবস্থাপনায় এই নর্থ বেঙ্গল লবি গড়ে উঠল। এই যে আজকে অভিক দে, এই যে তোমার কি বিরূপাক্ষ, এই যে আশিস পাণ্ডে, এই যে SP দাস, এসব কথা হচ্ছে, এগুলো তো তার প্রাধান্যতায়। আমি দেখলাম একটা কাগজে ইন্টারভিউতে তিনি বলছেন আমাকে অভিক দিয়ে ফোন করেছিল, তবে তিনি নাকি জানতে পেরেছিলেন আরজি করের ঘটনা। আচ্ছা, বক্সিকাণ্ডে মনে নেই? মমতা ব্যানার্জি তো নিজেই বলেছে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাহলে তৃণমূলের নেতারা জানবে, তারপরে পুলিশ ব্যবস্থা নেবে, কেসটাকে সাজাবে, কীভাবে হবে, ভালো করে সাজাতে হবে সেটা বলে দিয়েছিলেন বকরিকাণ্ডে, যার ফলে অপরাধীরা সাজা পায়নি। এমনকি CBI তদন্তের নাম করেও একটা লোক দেখানোর ব্যাপার হয়েছে, আর যাতে গোটা ধামাচাপা পড়ে তার ব্যবস্থা হয়েছে। এই জন্যই তো মানুষ রাস্তায় আছে, যে অনেক সহ্য করেছে। ওই মমতা ব্যানার্জির ওই ঠকবাজির বৈঠক নয়, মানুষ রাস্তায় নেমে বিচার চাইছে। দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল এই সিচুয়েশনে তিনি যখন জামিন পেয়ে ফিরলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে টাইগার ইজ ব্যাক, বাঘ ফিরে এসেছে, চড়াম চড়াম আবার বাঁচবে, একদিকে এটা হচ্ছে। অন্যদিকে কাজল শেখ তিনি আজকে আরো জল্পনা উস্কে দিয়ে বলেছেন যে পাঙ্গা নিতে এসো না, আমরা চুরি করে বসে নেই, গোষ্ঠী কন্দলের একটা ইঙ্গিত দিচ্ছেন। সবটাই কি লুকশিপ করানোর চেষ্টা? আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে কাজীর কোন ছেলেটি ভালো, মমতার কোন ভাইটা ভালো? এরা হচ্ছে এই যে বীরভূমে বিশেষত অনুব্রত হচ্ছে আমাদের রাজ্যের থ্রেট যে কালচার তার আদিপুরুষ। পুলিশকে বলেছিল না গাড়িতে বোমা মেরে দাও, তো চরম ঢাক বলেছিল না বিরোধীদের গোষ্ঠী, অন্য গোষ্ঠী যদি ভোটে দাঁড়ায় তার গোলায় আগুন লাগিয়ে দাও, ঘর ভেঙে দাও। আর এই মমতা ব্যানার্জি পৃষ্ঠপোষকতা করার জন্য বলেছেন না অক্সিজেন কমে গেলে একটু হয়, সেজন কাজল শেখ হোক আর এই গোটা রাজ্যের এই সমস্ত থ্রেড কালচারের লোকজন, সিন্ডিকেট রাজ্যের লোকজন হোক, মমতার ভাষায় এদের সব অক্সিজেন কমেছে। আবার কেউ এদের মধ্যে বেশি অক্সিজেন কমলে, দম নিতে না পারলে বিজেপিতে যায়। কিন্তু থ্রেড কালচারের বিরুদ্ধে বা সিন্ডিকেট রাজের বিরুদ্ধে তো নয়, যে যার নিজের সাম্রাজ্য বাঁচানোর জন্য। বকরিকাণ্ডের পরে
মন্ত্রীকে পাঠিয়ে তারপর মমতা নিজে গিয়ে কী বলেছেন, আগের মতো ব্যবস্থা থাকবে, অর্থাৎ নকল ডিসিআর চলবে, টোল ট্যাক্স আদায় হবে বেআইনিভাবে। এমনকি ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে টোল জায়গা, সেখান থেকে বাইপাস করে নিয়ে সমস্ত ট্রাকগুলোর ওপরে বাড়তি টাকা তোলা হচ্ছে। গাড়ি পিছু শুধু সীমানা এলাকায় নয়, সীমানা এলাকায় সেটাকে আরও এখন অথরাইজ করে নিয়ে, অনলাইন করে নিয়ে একেবারে প্রত্যেকটা গাড়ি পিছু 7,000, 8,000, 12,000 করে সব রেট করে দেওয়া হয়েছে। আর এখানে ছোট হাতি থেকে বড় ট্রাক যা গাড়ি আসবে, বীরভূমের আদলে কোচবিহার থেকে 24 পরগনা দক্ষিণ পর্যন্ত সর্বত্র এই গাড়ি পিছু টাকা আদায়ের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল টিকে আছে এভাবে, সেই জন্যই অনেকে বলছে টাইগার ইজ ব্যাক, আসলে হচ্ছে যে তোলা ইজ ব্যাক। রাজ্যের পঞ্চায়েত জায়গায় একজন গতকাল পুলিশ নোটিশ জারি করে বেশ কিছু জায়গায় মিটিং মিছিল নিষিদ্ধ করে, এয়ার স্ট্রিট থেকে শুরু করে বড়বাজারের একটা অংশ, বহু জায়গা। হঠাৎ করে কেন পুলিশের মনে হলো যে এই নির্দেশিকা জারি করা? যাদের লালবাজারে বিট করেন যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন হঠাৎ রাতেরবেলা কেন করতে হলো কালকে। আসলে ওরা মীনাক্ষী, ধ্রুব, কলতান, এই কর্ণিকা, সৃজন, দেবাঞ্জন এদেরকে ভয় পেয়েছে, জুনিয়র ডাক্তারদের ভয় পেয়েছে, আন্দোলনকারীদের ভয় পেয়েছে, প্রতিবাদী মহিলাদেরকে ভয় পেয়েছে। এই জন্য কোথাও থানায় ডাকা হচ্ছে, কোথাও নোটিশ করা হচ্ছে। আমরা বলেছি আমি জানিয়েছি এবং আমাদের আইনজীবীরা রেডি। কালকে এটা এই ঘোষণার সঙ্গে সঙ্গে আজকে সকালে আইনজীবীদের নিয়ে মীনাক্ষী গিয়েছে হাইকোর্টে, কালকে তার শুনানি আছে। একদিকে সুপ্রিম কোর্ট বলছে গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা, আমাদের সংবিধান সিদ্ধ অধিকার, আর অন্যদিকে পুলিশি রাজ্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেরকম উত্তরপ্রদেশে হয়েছে, যেরকম অন্যান্য রাজ্যে হয়েছে আমাদের দেশে, যেরকম সিএনআরসির সময় যা যা করেছিল মোদি, অমিত শাহ, যোগীর পুলিশ, যারা যা রাস্তায় নেমেছিল, কোথাও দাঙ্গা হাঙ্গামা করে, কোথাও মিথ্যা মামলা করে, কোথাও রিভলভার দিয়ে লোক ঢুকিয়ে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এখনও একদিকে পুলিশ শুধু নির্দেশ দিচ্ছে তা নয়, নিষিদ্ধ করছে তা নয়, অন্যদিকে বলছে ভয়ানক বিপদের আশঙ্কা আছে। তারপরে একটা গ্রাউন্ড তৈরি করছে যাতে এই থ্রেড কালচারের লোকেরা গলি মারা শালকও বলে এই মিছিল মিটিংয়ের মধ্যে ঢুকে যায়। আমাদের বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে। নারায়ণ গোস্বামী বিজেপির তৃণমূলের বিধায়ক, তিনি বলেছেন এবার আরও বড় করে উৎসব হবে, যে পুজো মণ্ডপে খিচুড়ি রান্না হতো না এবার খিচুড়ি করুন, যেখানে একটা আলো জ্বলতো সেখানে দুটো আলো জ্বালান। আমি সভাপতি হিসেবে বলছি, যার যা প্রয়োজন আমাকে বলবেন, আমি তার সব ব্যবস্থা করব। পুরনো কথা আছে না, প্রদীপ নিয়ে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে, এরকম দপ করে জ্বলার চেষ্টা করছে। তার কেন উৎসবকে কেন যুক্ত করছে এর মধ্যে দাঁড়িয়ে? মানুষের মন ভালো নেই। মমতা নিজে কি বলেছেন, যখন টাকার পাহাড় এসেছিল তখনও বলেছিলেন মা বলছে ওইদিকে দেখিও না, আমার দিকে দেখো, আর এখন বলেছেন উৎসবের দিকে ফেরো। তারই সাংবাদিকরা সেই আছে, হিজ মাস্টার্স ভয়েস। আজকে থ্রেড কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে একটা জনস্বার্থ মামলা হচ্ছে, এবং সেখানে প্রশ্ন বিক্রি, বদলি, এমনকি এই অভিযোগ উঠেছে যে কোনো একজন চিকিৎসককে, মহিলা চিকিৎসকের মা তাকে বলেছে এই ছুরি নিয়ে যা, দরকার হলে প্রাণ বাঁচানোর জন্য ব্যবহার করবে, এরকম অভিযোগ আছে। এবং প্রধান বিচারপতি বলেছেন যে এর একটা সত্যিও যদি হয় তাহলেও ভয়ঙ্কর অবস্থা। তিনি মামলা নিয়েছেন। এজলাসে বিচারপতি মহোদয় যথার্থভাবে কতগুলো কমেন্ট করেছেন এবং গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে কীভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে এবং এক্ষেত্রে বিশেষত মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে একেবারে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত, দপ্তর থেকে কালীঘাট পর্যন্ত এমনভাবে বিস্তৃত হয়েছে যেখানে টাকা রোজগার করা, ভর্তি থেকে, পাস করানো থেকে, মার্কস দেওয়া থেকে, পরীক্ষা থেকে, নিয়োগ থেকে, টেন্ডার থেকে, সর্বত্র। আর তাতেই তো এইসব কিছু বসংবাদ কিছু লোক তৈরি হয়েছে। এবং কোনো দুর্নীতি চলতে পারে না যদি দুষ্কৃতি যোগ না থাকে। তাহলে কী সাংঘাতিক অবস্থা, সবাই নিজে নিজে নিরাপত্তার দায়িত্ব নেবে। আজকে সুপ্রিম কোর্ট বলছে নিরাপত্তার ব্যবস্থা, আর এরা বলছে আমরা সিসিটিভি লাগিয়ে দিয়েছি। আমি তো বলছি কেন আশিস পান্ডের নামে নেমড এফআইআর 10 তারিখ ঘটনার পরে ডক্টর পবিত্র গোস্বামীর মাথা ফাটিয়েছিল,
আরজি করে গেটের সামনে, আপনাদের মধ্যে কেউ সাক্ষী আছেন, তার ফুটেজও পাওয়া যাবে। তারপরে সেই হাসপাতালে গিয়ে, ট্রমা সেন্টারে গিয়ে মেডিকেল সার্টিফিকেট করে বাই নেম এফআইআর করা হয়েছিল। আজ পর্যন্ত কলকাতা পুলিশ ব্যবস্থা নিল না কেন? টালা থানায় এফআইআর হয়েছিল, পুলিশকে দিয়ে সাক্ষী সাবুত লোপাট করার ব্যবস্থা হয়েছে। তারপরে 10 থেকে 13 14 তারিখ রাত্রে দুষ্কৃতীরা যা করেছে, তাহলে তারা এই সাম্রাজ্যটাকে বজায় রাখতে চায়। আজকে গোটা রাজ্যে দুটো ভাগ, তৃণমূল পুলিশের একটা অংশ, প্রশাসনের একটা বড় অংশ, তারা চাইছে এই লুটের রাজত্ব কায়েম থাকুক, ভয়ের রাজত্ব কায়েম থাকুক। আর রাজ্যের বেশিরভাগ মানুষ রাস্তায় নেমেছেন, রাত জাগছেন, রাস্তা দখল করছেন, রাত দখল করেছেন, যে ভয় মুক্ত সমাজ হোক, মহিলাদের নিরাপত্তা ফিরে আসুক, কর্মক্ষেত্রে বিশেষত তাদের নিরাপত্তা যাতে বজায় থাকে। মমতা ব্যানার্জি আজকে আধিকারিকদের বৈঠক নিয়ে কী করবেন? বলবেন আরও কিছু চোর জোচ্চোরদেরকে ঢুকিয়ে দাও তৃণমূলের নামে বেনামে সমস্ত হাসপাতালগুলোতে, সমস্ত স্কুল কলেজগুলোতে, যারা থ্রেট করবে, যারা ভয় দেখাবে, যারা আসন বিক্রি করবে, যারা বেড বিক্রি করবে, যারা বিভিন্ন রকমের সাপ্লাইয়ে কোটা নেবে, যারা সেখান থেকে তোলা তুলবে। তো উনি তো চাইছেন এই সাম্রাজ্যটা রাখতে। তাহলে যারা এই সাম্রাজ্যের পতন চায় তারাও রাস্তায় আছে, আর যারা এটাকে বজায় রাখতে চায় তারা ভয়ের বাতাবরণ তৈরি করছে। লড়াইটা এখানেই। জুনিয়র ডাক্তাররা একটা মেল পাঠিয়েছে যে থ্রেট কালচার থেকে শুরু করে নানা দাবি, সেগুলোর কী হলো? 7 দিনের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি, হোস্টেল কমিটি গঠনের দাবি, 7 দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, এই মর্মে তারা একটা মেল পাঠিয়েছে এবং তারা এই দাবি জানাচ্ছেন এবং তারা নিজেরাও বসবেন ভবিষ্যতে আরও তীব্র আন্দোলনের। আইনি ব্যবস্থা থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও আইসিসি নেই কেন প্রতিষ্ঠানগুলোতে? ওই মেয়েটি যখন অভিযোগ করলো, তো অভিযোগের বদলে, ফয়সলা করার বদলে অভিযোগকারীকেই শায়েস্তা করা হলো। এটাই তো থ্রেট কালচার। তাহলে যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা করার কথা আইনগতভাবে, শিক্ষা প্রতিষ্ঠানে, হস্টেলে, হাসপাতালে, সরকারি সমস্ত প্রতিষ্ঠানে, সেটা মমতা ব্যানার্জি করেননি। আসলে এটা প্রেস কনফারেন্সে আসলে জায়গা নয়, কিন্তু এরকম 19বিংশ শতকে একজন ফরাসি দার্শনিক ছিলেন, দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী, চার্লস মসেরিজম বলে তাকে। মোদি মমতার স্টাইল দেখলে বোঝা যায় ওই দর্শনে তারা বিশ্বাস করেন। তার একটা ছিল লে পেজ রিয়েল, লে পেজ লিগাল। একটা বাস্তব অবস্থা থাকবে আর একটা আইনসিদ্ধ অবস্থা থাকবে। তাহলে আইনে সব ভালো ভালো কথা লেখা থাকবে, কিন্তু বাস্তবে জোরজার মুলুকতার থাকবে, আধিপত্য থাকবে, ভীতি সঞ্চার করে করতে হবে। এভাবেই মোদি রাজ্য চলছে, এইভাবে মমতা রাজ্য চলছে, যেখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে, আর সেটাকে ওরা বলবে বাস্তবানুক, মেনে নাও, মুখ বুঝে সহ্য করো, আর অন্য আইন ব্যবস্থা থাকবে। প্রতিদিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এমনকি জুনিয়র ডাক্তারদের এই দাবি দেওয়ার মধ্যেও আইনের কথা বলা হচ্ছে। আর প্রতিদিন মমতা ব্যানার্জি লাইনের ব্যবস্থা করে নিয়ে দুর্নীতি এবং দুষ্কৃতির আধিপত্য বজায় রাখার চেষ্টা করছেন। লড়াইটা দেখানি। সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন উৎসবে, পুলিশ অন্যদিকে বলছে বিভিন্ন রাস্তা নিষিদ্ধ করছে। আসলে কি মানুষ এসে এই পুজোর সময় তারা বিক্ষোভ দেখাতে পারেন, তারা প্রতিবাদ করতে পারেন মণ্ডপের সামনে দাঁড়িয়ে, এই কারণেই কি পুলিশের এই উদ্যোগ? ওরা ভয় পেয়েছে, গান গাইতেও দেয় না ভয় পেলে, কবিতা লিখতেও দেয় না, দেওয়াল লিখতেও দেয় না, মণ্ডপে ঘুরতে দিতে চাইছে না। গতবার তোমাদের মনে আছে আমাদের মণ্ডপগুলো আশেপাশে যে বুক স্টলগুলো হতো, সেখানে আক্রমণ করেছিল যখন 2 বছর আগে বলা হয়েছিল চোর ধরো জেল ভরো, এটা লেখা হয়েছিল, তৃণমূল যেটা আমাদের বলা হচ্ছে। এখন যদি আমরা বলি ধর্ষকের বিচার চাই, তৃণমূল মনে করছে আমাদের বলা হচ্ছে। আমরা যদি বলি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পুলিশ মনে করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তাহলে সে অন্যায়ের পক্ষে কেন যাচ্ছে? সে ধর্ষকের পক্ষে কেন যাচ্ছে? সে যদি বলে আমি ন্যায়ের পক্ষে আছি, তাহলে তো সে ভয় পায় না। তাই তো পুলিশের আরও হাত মজবুত হয়, যে ল এনফোর্স করার যে এজেন্সি, মানুষ চাইছে তারা যাতে ঠিকঠাক কাজকর্ম করুক। এই যে ভয় দেখাচ্ছে পুলিশ বা ভয় পেয়েছে, তার কারণ হচ্ছে পুলিশ নিজে চায় না যে আইন মোতাবেক কাজ হোক, রাজ্যটা চলুক, আইনের শাসন চলুক। তাই তো খুশি হওয়ার কথা, একটা পিপল সাপোর্ট পাবে পুলিশিংয়ের জন্য,
কিন্তু উল্টে পুলিশ মনে করছে যদি আমি বলি আইন মোতাবেক চলো, আইন মেনে চলো, তাহলে পুলিশ ভয় পাচ্ছে যে তাহলে কালীঘাটের নির্দেশ মানা যাবে না। রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে গেছে কেন্দ্র, আজকে এই অভিযোগ করলেন স্পিকার, আমাদের রাজ্যের স্পিকার। আজকে অধ্যক্ষদের যে সম্মেলন ছিল সেখানে তিনি বলছেন ইতিমধ্যে এই প্রস্তাবের কথা বলা হয়েছে, আগামী সময়ে প্রস্তাব আনা হবে। আমাদের কি বলবো, পঞ্চায়েত মন্ত্রী কি এখন আমাদের রাজ্যে? পঞ্চায়েত মন্ত্রী কে রাজ্যের? আদৌ আছে পঞ্চায়েত দপ্তর? দুই হচ্ছে এটা ছিল ডিসেন্ট্রালাইজেশন। তৃণমূল এবং বিজেপি দুজনেই এই বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে। তারা চায়, আমরা যখন পঞ্চায়েতি রাজের কথা বলেছিলাম, পঞ্চায়েত সিস্টেম যখন করা হয়েছিল, সে রাজীব গান্ধীর সময় হোক, সে কর্ণাটকেই হোক, সে পশ্চিমবঙ্গেই হোক, বামফ্রন্ট যখন পায়োনিয়ার সেই কাজটা করেছিল, তখন আমরা বলেছিলাম আইন করে সংবিধান সংশোধন করে পার্ট 8A পার্ট B আমরা যুক্ত করেছিলাম সংবিধানে, যেখানে দাঁড়িয়ে এটা বলা হয়েছিল যে ডেভলিউশন অফ পাওয়ার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং তাতে বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, এটাকে আরও বেশি দিতে হবে। এখন পঞ্চায়েত কর্মচারীদের জিজ্ঞেস করো তারা কীরকম থ্রেটেন হচ্ছে প্রতিদিন। যারা বলছে এটা আইন মতো চলে না, তাদেরকে কীভাবে ভয় দেখানো হচ্ছে, মারা হচ্ছে, খুন পর্যন্ত হয়েছে, আত্মহত্যা করেছে এই 1 মাসের মধ্যে পঞ্চায়েত কর্মী আমাদের রাজ্যে। আর অন্যদিকে প্রধানমন্ত্রী বলো, ডিএম বলো, পিএম বলো, সিএম বলো, এরা সমস্ত ক্ষমতাকে নিজের হাতে ব্রোকারাইজ করছে, নিজের হাতে নিয়ে নিতে চাইছে, যার ফলে কেন্দ্রীকরণ হচ্ছে। সুতরাং এটা স্পিকার কি বলেছেন বড় কথা নেই, সংবিধান এবং আইন যে থার্ড টায়ার গভর্নমেন্টকে যে অধিকার দিয়েছিল সেটা প্রয়োগ হচ্ছে না। দেখা যাচ্ছে সেখানে যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, তাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মহিলারা কেউ পেন স্ট্যান্ড ছুঁড়ে মারবেন বলছেন, কেউ আগুন লুচিয়ে কথা বলছেন। মহিলারা অপমান করছো কেন বলো? তৃণমূলের গুন্ডিরা, এরকম বলতে পারো না যে গুন্ডা বলতে অসুবিধা হয়? সবাই দেখেছে, ভিডিও দেখছে লোকে সবাই। এটা এই যে দাপট আধিপত্য, এটাই তো মেডিকেল কলেজে করেনি, প্রিন্সিপালদের ঘিরে বিশ্ববিদ্যালয়ে করেনি, কলেজ ম্যানেজিং কমিটিতে করেনি। এইভাবেই তো মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, বিভিন্ন বডি যেগুলোকে দখল করেছে তৃণমূল। কিন্তু সিএসসির মালিক কি বলছে? যার টাকায় মমতা ব্যানার্জি শহীদ দিবস পালন করেন, প্রত্যেক বছর কোটি কোটি টাকা বরাদ্দ, যার জন্য পুলিশ অর্ডার করে দিয়ে রাত কলকাতা পুলিশ কমিশনার মাঝরাতে অর্ডার দেয় যে কিছুদিন ভিক্টোরিয়া হাউসের সামনে যাতে কেউ না যায়, জমায়েত যাতে না হয় কোনো। তো পুলিশকে নিয়ে তৃণমূল ওখানে সিএসসিতে ইউনিয়ন ভেঙেছে, ইউনিয়ন দখল করেছে, গ্রাহকদের ওপরে টাকা মাসুল বাড়িয়েছে সিএসসি, কিন্তু যাতে কনজিউমাররা প্রতিবাদ না করতে পারে তার জন্য তৃণমূলে গুন্ডা পুষছেন সিএসসির মালিক। শুধু মমতা ব্যানার্জিকে টাকা দিচ্ছেন তারা, আমি বলছি কেস করুক। আর তার ভিত্তিতে একদিকে আমাদের যারা সাধারণ গ্রাহক তারা পিষ্ট হচ্ছে, কর্মী যারা ক্যাজুয়াল স্টাফ, যারা রেগুলার কর্মী আধিকারিক, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আর কিছু গুন্ডা বদমাইশ মস্তান তাদেরকে দিয়ে এই দুর্নীতি দুষ্কৃতির চক্র চালানো হচ্ছে। এই ট্রাম্প কোম্পানি, এই সিএসসি, বামপন্থীরা লড়াই করেছে। এই দুটো কোম্পানি ইনকর্পোরেটেড ইন লন্ডন ছিল, তারপরে সেগুলো দেশীকরণ হয়েছে, আর এখন সেগুলো সর্বনাশ করা হচ্ছে। গিরিরাজ সিং তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছেন, गिरिराज सिंह তিনি পোস্ট করেছেন, बंगाल में रोहिंग्या मुसलमान के लिए रेड कार्पेट और परीक्षा देने गई, बिहार के बच्चे के साथ मारपीट, क्या ये बच्चे हिंदुस्तान के अंग नहीं? क्या ममता सरकार ने सिर्फ बलात्कारियों को बचाने का ठेका ले रखा है? इसमें आपका रिएक्शन? তিনিও খুব একটা পবিত্র মানুষ নন, অনেক কেস আগেও কেস, তারপরে মন্ত্রী পুষে রেখেছে ওকে, তোমরা জানো নিশ্চয়ই। ওর নামে অনেক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, মস্তানির অভিযোগ, দাঙ্গাবাজির অভিযোগ, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার কথা বলা হয়েছে।
আসলে এখানে আমাদের রাজ্যে এবং গোটা দেশে বিজেপি এবং তৃণমূল পরিষ্কারভাবে মানুষের ঐক্য ভাঙার জন্য ধর্মের নামে এবং ভাষার নামে উভয়বিধ, এখানে আছে না কিছু অকাল কুষ্মাণ্ড যারা প্রত্যেকটা ব্যাপারে ভাষার নামে হোক আর তাহলে ধর্মের নামে হোক ভাগ করার চেষ্টা করছে। আবার শুধু অকাল নেয়, অনেক পরিপক্ক কুষ্মাণ্ড আছেন আমাদের রাজ্যে, এরকম নেই গিরিরাজ্যের মতো প্রতিদিন টুইট করছেন না, বাংলাদেশকে দেখিয়ে হিন্দু মুসলমানকে দেখিয়ে। এই এক মাসে ধরে আগে কীরকম এখানে ভাগাভাগি কথা বলা হয়েছিল, বাংলাদেশে যা ঘটছে, বার্মায় যা ঘটেছে, আরাকান প্রদেশে যা ঘটেছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে না। আক্রান্ত মানুষের পাশে সেটাও তো আমরাই আছি, বামপন্থীরা আছে। আর সেইটাকে দেখিয়ে এখানে তারা একটা হিংসা, একটা ঘৃণার বাতাবরণ তৈরি করতে চায়। বিজেপি এখন কোনো ব্যাপার হলেই আর বাঙালি মুসলমান বলে না, তাকে বলে রোহিঙ্গিয়া। আর এখানে বিজেপি তাকে সবকে বাংলাদেশি বলে, আর যা কিছু বাংলাদেশে হয় তার দায় এখানকার মানুষের উপর চাপায়, কারণ ওদের কাছে হিন্দুস্তান আর বাকি সব হচ্ছে অন্য। আর এখানে কিছু লোক হয়েছে যারা ভাষার নামে একই, তারা কাউন্টারপার্ট। আমরা কর্ণাটকায় দেখেছি, আমরা উত্তর ভারতে দেখেছি, আমরা আসামে দেখেছি যে ভাষার নামে উস্কানি দেয়, কারণ যেখানে ধর্মের নামে হয় না সেখানে ভাষার নামে খেটে খাওয়া মানুষকে ভাগ করছে। যারা বাঙালি বিহারি করছে আর জয় বাংলা বলে নাচছে, তারা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে একটা কথা বলবে না, রিক্সাওয়ালার বিরুদ্ধে বলবে, পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে বলবে। আবার উড়িষ্যাতে একই সঙ্গে তাদের কাউন্টারপার্ট, উত্তরপ্রদেশে, বিহারে, মহারাষ্ট্রে যারা বাংলাভাষী শ্রমিক আছে তাদের প্রতি ঘৃণা ছড়াবে। এটা মানুষকে ঐক্য ভাগ করার জন্য। দিচ্ছেন বীরভূমে তার বক্তব্য, আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডলের কথা শুনে চলবো, কেউ গ্রুপবাজি করতে এসো না, তার ফল ভালো হবে না। ইতিমধ্যে এর বাইরে হুমকি দেওয়ার কি আছে? গ্রুপবাজি তো পার্টি ইন্টারনাল ব্যাপার। মমতা ব্যানার্জিকে বলো, উনি তো সবে গিয়ে দেখে এসছেন, তিনি তো অনুব্রতর অ্যাবসেন্সে কাজলকে দায়িত্ব দিয়ে এসেছিলেন। এটা আমার এখানে জিজ্ঞেস করার কি আছে? এই ঘরটাকেও পবিত্র করো না এসব নিয়ে। আজকে একটা সময় কলকাতা পুলিশ তারা বলেছিল যে এই যে লাল জামা পরা, পিসি সেন্ট্রাল জানিয়েছিলেন যে সেমিনার কক্ষে লাল জামা পরিহিত ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। অভিজ্ঞ নিজেই বলেছেন এই দাবি হাস্যকর। তাতে তো কলকাতা পুলিশের অস্বস্তি আরো বাড়লো। কার অস্বস্তি কি? সব মানে তোমার গিয়ে নাম দিয়ে লোকজনের সব পরিচয় হয় না। ইন্দিরা গান্ধী একটা নাম ছিল, আর সেই নামে একজন আইপিএস অফিসারকে দেখলাম কীভাবে বিদায়ী পুলিশ কমিশনার মিথ্যাচার করালেন, তারপর থেকে আর তাকে শোনা যায় না। কিন্তু এইভাবেই তো মমতা ব্যানার্জি এরকম, আমি জানি না কতগুলো, এখানে যেমন পুলিশ আইপিএস ফেক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টি দিয়েছিল এক্সপার্ট বলে অভিজ্ঞতাকে বাঁচানোর জন্য, যে এই উত্তরবঙ্গ লবি থ্রেড কালচারের একজন কিংপিন, তাহলে পুলিশের যোগ সাজেছে তো স্পষ্ট। তাহলে এই মিথ্যার জন্য তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আর দুই হচ্ছে এইরকম কত ফেক হাসপাতালে স্টাফ ঢুকেছে, এখানে তো ভিডিও দেখা গেল বলে। তাহলে তৃণমূলের গুন্ডা, বদমাইশ, মাতাল, মদ্য, হয় সিভিকের নামে, নয় সিকিউরিটির নামে, নয় রুগী কী বলে কমিটির নামে, কল্যাণ সমিতির নামে, কন্ট্রাকচুয়াল লেবারের নামে এই থ্রেড কালচারকে দেওয়ার জন্য কতজন ঢুকে, যেহেতু কত ফেক আছে তারা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জি শুধু ফেক ডিগ্রি নয়, এরাও, এবং এই অভিজ্ঞতা তো ফেক সার্টিফিকেট বর্ধমান থেকে নিয়ে এখানে এসে পিজিটি হয়েছে SSKM-এ, তো পরিষ্কার বলছি। এসপি দাস কিন্তু বলছেন উত্তরবঙ্গে লবির কোনো অস্তিত্ব। উনি কি স্বয়ম্ভু? উনি তো স্বঘোষিত। সত্যি তো উত্তরবঙ্গ লবি বলে কি ছিল না,
বা থাকতে পারে না। কিন্তু বদনাম করেছেন, উত্তরবঙ্গের বদনাম করেছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বদনাম করেছেন, চিকিৎসা সঙ্গে যুক্ত যারা তাদেরও বদনাম করেছেন। ঠিক আছে, ধন্যবাদ।